আমাদের যে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012 ছিল, এটা কিন্তু এখন এই মুহূর্তে কার্যকর নেই। এইখানে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ 2026 এটা হয়েছে, কারণ মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে কিছু লিমিটেশনস ছিল এবং আমাদের যে নতুন যে অধ্যাদেশ হয়েছে সেখানে এই যে ক্রাইমের যে বিস্তৃতি এবং মানব পাচারের সংজ্ঞার যে বিস্তৃতি সেটাকে ইনক্লুড করা হয়েছে। আমি কয়েকটা জিনিস পয়েন্ট আউট করেছি, আমি একটু আপনাদের জানানোর জন্য বলে রাখি। যেমন আমাদের নতুন করে এই আইনে মানে অধ্যাদেশে অভিবাসী চোরাচালান, যেটাকে মাইগ্রেন্ট স্মাগলিং বলা হয়, এটাকে নতুন করে সংজ্ঞায়িত করা হয়েছে। আমাদের অবৈধ প্রবেশ, অভিবাসী এবং প্রতারণামূলক ভ্রমণ দলিল, এই সংজ্ঞাগুলো নতুন করে ইনক্লুড করা হয়েছে। মানে আপনি হয়তো বাইরে যেতে চান, আপনি হয়তো ইমিগ্রেন্ট হতে চান, কিন্তু কেউ হয়তো আপনাকে একটা ট্যুরিস্ট ভিসার সংস্থান করে দিয়ে বললো যে এটা দিয়ে আপনি যেতে পারবেন এবং ওখানে গিয়ে আপনি বিপদগ্রস্ত হলেন। এইগুলি পুরনো আইনে ছিল না, এগুলো নতুন করে ইনক্লুড করা হয়েছে। নবজাতকের সংজ্ঞা অনূর্ধ্ব 40 দিন, এটা নতুন করে ইনক্লুড করা হয়েছে। একই সাথে শোষণ বলতে কি বোঝানো হয় এটাকে আরো স্পেসিফাই করা হয়েছে ওখানে। যেমন শোষণের মধ্যে মুক্তিপণ দাবি, এটাও শোষণের সংজ্ঞায় পড়বে। মাদক পরিবহন এবং যদি অসৎ উদ্দেশ্যে দত্তক গ্রহণ করে, আপনারা দেখবেন যে প্রচুর মানব পাচার হয় কিন্তু এই ধরনের চ্যারিটি অ্যাক্টিভিটির মধ্য দিয়ে। বাইরে থেকে হয়তো আসে, বলে যে আপনার ছেলে বা মেয়েটাকে আমরা দেশের বাইরে, ইউরোপে বেসিক্যালি, বা অস্ট্রেলিয়া বা ইউএসএতে এই ধরনের উন্নত দেশে নিয়ে যাব এবং তাকে আমরা ভালো করে বড় করে তুলবো, ভালো শিক্ষা দেব। এইভাবেও কিন্তু প্রচুর পাচার হচ্ছে। আরেকটা হলো যে আমাদের ট্রাইব্যুনাল যেটা গঠন হয়েছে, এটা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন হয়েছে মানব পাচার এবং অভিবাসী চোরাচালানের জন্য। ট্রাইব্যুনালের ক্ষেত্রে কয়েকটা নতুন ক্রাইটেরিয়া এবং নতুন কিছু বিষয় যুক্ত করা হয়েছে। যেমন আপনি যদি ডিজিটাল মাধ্যমে চোরাচালানের বিজ্ঞাপন প্রচার করেন বা এটাকে যদি মনে করা হয় যে এটা চোরাচালান, তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে এখানে চার্জ আনা স্কোপ আছে। এবং ট্রাইব্যুনালকে আরেকটা জিনিস ক্ষমতা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আমরা যেটাকে বলি প্রোঅ্যাক্টিভ ইনকোয়ারি, মানে সক্রিয় অনুসন্ধান। এর মানে হচ্ছে যে মামলা গ্রহণের আগেই ট্রাইব্যুনাল চাইলে প্রাথমিক সত্যতা যাচাই করতে পারবে। কারণ হতে পারে যে কারো নামে ভুয়া কোনো মামলা কেউ করছে, সেক্ষেত্রে ট্রাইব্যুনালের যদি মনে হয়, কিন্তু ট্রাইব্যুনাল মামলা গ্রহণের আগেই সেটাকে আগে প্রাথমিক ইনকোয়ারির জন্য ফেরত পাঠাতে পারেন। তদন্তের যে সময় ছিল, এটা আগে ছিল 90 দিন, সেখান থেকে যদি স্পেশাল কোনো ঘটনা হয় তাহলে আরো 30 দিন বাড়িয়ে দেওয়ার একটা এখানে প্রভিশন ছিল, সেটা বর্তমানে 45 দিন করা হয়েছে। তবে সেই সাথে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সংযুক্ত করা হয়েছে, এটা হচ্ছে ভিকটিমের সুরক্ষা। মানে ভিকটিমকে সুরক্ষা দেওয়ার জন্য যে সমস্ত আইনি এবং প্রশাসনিক স্টেপ নেওয়া দরকার হয়, সেই ধরনের আইনি এবং প্রশাসনিক স্টেপ নেওয়ার জন্য ভিকটিমের এই সুরক্ষা, ভিকটিমের পরিচয় এবং অন্যান্য বিষয়গুলোকে এই আইনে, এই অধ্যাদেশে ইনক্লুড করা হয়েছে, যেন ভিকটিম কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। এগুলি বলার উদ্দেশ্য হচ্ছে, আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা পুরনো আইনে ছিল না, সেটা হচ্ছে আসামি অনুপস্থিতিতে বিচারও কিন্তু এখানে নতুন করে ইনক্লুড করা হয়েছে। যে আসামি হয়তো নেই, সে হয়তো বাইরে পালিয়েছে বা তাকে অ্যারেস্ট করা যাচ্ছে না, তার মানে কিন্তু বিচার বন্ধ হবে না। সো এই নতুন যে অধ্যাদেশ এসছে, এখানে স্কোপ এবং পরিধি অনেক বড় এবং বিস্তৃত করা হয়েছে এবং অনেক ডেপথ নিয়ে আসা হয়েছে, যেটা আগের আইনে একটু ল্যাকিংসগুলি ছিল। এগুলি আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো যে নতুন যে আমাদের অধ্যাদেশটি হয়েছে, এটার যে বিস্তৃতি এবং এটার যে প্রয়োগ করা শুরু হয়েছে, সেটা সম্পর্কে আপনাদের সচেতন করা। একই সাথে আমাদের সচেতনতামূলক কার্যক্রম তো আমাদের চলছে। আমাদের যে সমস্ত কমিটিগুলো আছে তাদেরকে আমি অনুরোধ করব যেন এইগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং মানুষজনকে সচেতন করেন। আমাদের ইউনিয়ন পরিষদের, আমি ইউনিয়ন পরিষদকে এটা নিয়ে স্পেশালি নজর দেওয়ার জন্য আমি নিজেই আবার তাদেরকে তাগিদ দেব, দরকারে আমরা এটা চিঠি দেব এবং ওখানে ইউনিয়ন পরিষদের যে মানব পাচার প্রতিরোধ কমিটিগুলি আছে সেগুলোকে আমাদের সক্রিয় করা খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে। কারণ আপনারা জানেন যে মহেশখালী নিয়ে আমাদের তদন্ত সাহেব যেটা বললেন বা ইউএচএফ মহোদয় যেটা বললেন, যে আমাদের কুতুবজম এরিয়ার দিকে কিন্তু এক ধরনের
এই এক ধরনের আমরা অভিযোগ পাই, যদিও এই পর্যন্ত কাউকে ওইভাবে আইনের আওতায় আনা যায়নি, বাট শোনা যায় যে ওখান দিয়ে হয়তো মানব পাচারের একটা প্রবণতা থেকেও থাকতে পারে। সেই ক্ষেত্রে আমি আমাদের পুলিশ ডিপার্টমেন্টকে অনুরোধ করব যে আপনারা কুতুবজুম এরিয়াতে একটু নজরদারি করবেন। সেই সাথে কুতুবজুম এরিয়া সোনাদিয়ার ওই অঞ্চলে আমাদের বন বিভাগের একটা অ্যাক্টিভিটি আছে। আমরা বন বিভাগকেও এই এই কমিটিতে ইনক্লুড করতে চাই নেক্সট সময় থেকে, যেন তারাও এখানে একটা অ্যাক্টিভ ভূমিকা পালন করতে পারে, কারণ সোনাদিয়ার ওদিক দিয়ে হিউম্যান ট্রাফিকিংয়ের একটা স্কোপ আছে বলে বিভিন্ন সোর্স থেকে জানা যায়। এর বাইরে আপনারা যারা ব্যক্তি পর্যায়ে আছেন, আমি আপনাদের প্রতি অনুরোধ রইল যেন নিজেরাও এই বিষয়টা একটু আপনার আশেপাশে যারা আছে তাদেরকে বলেন, তাদেরকে সচেতন করেন, কারণ মহেশখালী খুবই ভালনারেবল জায়গা। এখান থেকে প্রচুর মাইগ্রেন্ট হচ্ছে, সেটা মানে দেশের ভেতরে এবং বাইরে দুটো মিলিয়ে। আমি একটা ছোট উদাহরণ দিই। আমি এখানে জয়েন করার পরে আমাকে মালয়েশিয়া থেকে আমাদের এক স্যার কল দিলেন এবং বললেন যে এরকম মালয়েশিয়ান একটা থানায়, মানে ওদের কাস্টডিতে একজন বাংলাদেশি বোবা লোক, তিনি ওখানে আটক আছেন, তিনি কোনো ধরনের বক্তব্য দিতে পারছেন না। তো বাংলাদেশ হাই কমিশনের সাথে মালয়েশিয়ান অথরিটি তারা যোগাযোগ করেছে, তখন আমাদের কাছে সত্যতা যাচাইয়ের জন্য পাঠিয়েছেন। সেই ব্যক্তির সাথে আর কেউই নেই, উনি রাস্তায় ঘুরছিলেন ভবঘুরে, পুলিশ তাকে আটক করে নিয়ে এসছে এবং ওনার কাছে শুধু কিছু ডকুমেন্টস বাদে, ওনার যেহেতু উনি কথা বলতে পারছেন না, বাক প্রতিবন্ধী, ওনার কাছ থেকে আর কোনো ইনফরমেশন জানা যায়নি। তো ওই ভদ্রলোক মহেশখালীতে বাড়ি। আমরা পরবর্তীতে তার ফ্যামিলির সাথে যোগাযোগ করেছি এবং পরে মালয়েশিয়ান হাই কমিশন তার ব্যাপারে স্টেপ নিচ্ছে যেন তাকে ওখান থেকে মুক্ত করে আনা যায়। আমার পার্সোনাল অভিজ্ঞতা হলো, আমি 2022-এ থাইল্যান্ডে যাই। সেখানে ফুকেট নামে একটা এরিয়া আছে, আপনারা বোধহয় অনেকেই জানেন। ওখানে গিয়ে দেখি যে দুজন থাই ভদ্রলোক এবং ভদ্র মহিলা, তাদের বয়স অনেক এইজেড, 60 আপ হবে হয়তো, ফুটপাতের পাশে ওনারা দোকান দিয়ে বিভিন্ন কেকস এবং এই ধরনের পেস্ট্রি বিক্রি করছেন। কথা প্রসঙ্গে তারা আমাদেরকে জানালেন যে তার দাদা একসময় চট্টগ্রাম, বাংলাদেশের চট্টগ্রাম থেকে থাইল্যান্ডে মাইগ্রেন্ট হয়েছিলেন। সেই সময় ভিসা বা পাসপোর্টের এরকম রেস্ট্রিকশনস কম ছিল, যেহেতু ব্রিটিশ ইন্ডিয়া ছিল, তখন প্রচুর লোকজন যেত পারে। সেটা হয়তো ন্যাচারাল মাইগ্রেশন হতে পারে। তো যে ভদ্রলোকের সাথে কথা হলো, উনি বাংলা জানেন না, এই দেশ সম্পর্কে তো কিছুই জানেন না, কারণ উনি থার্ড প্রজন্ম। কিন্তু এই সময়ে কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে, যেখানে ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, এই মাইগ্রেশনের সাথে ডিসঅ্যাপিয়ারেন্স অনেকখানি জড়িত। বাই দি ওয়ে, আমার মূল বক্তব্য হচ্ছে যে আইনটা যেহেতু আমাদের অধ্যাদেশ নতুন হয়েছে, এইখানে স্কোপ অনেক বেড়েছে এবং আমরা চাইলে আইনি সুরক্ষার দিকে আমরা যেতে পারি। এবং আমার মনে হয় যে এই ধরনের ক্ষেত্রে যদি আপনাদের কাউকে কোনো ধরনের সন্দেহ হয় বা কোনো ইনফরমেশন পাওয়া যায়, কাইন্ডলি থানায় জানাবেন, কারণ স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে শুধু এই ধরনের কেসগুলো ডিল করার জন্য। আর আমাদের সচেতনতামূলক অ্যাক্টিভিটি, যেটা আমাদের বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি ওনারা আছেন, আমাদের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন, যেটা IOM আছে, আমরা তাদেরও সহযোগিতা চাইব এবং অন্য যে কোনো ধরনের হেল্প যদি ওনারা আমাদেরকে করতে পারেন, এখানে আরও দীর্ঘস্থায়ী এবং ফলপ্রসূ কোনো যদি প্ল্যান আমরা এখানে নিতে পারি, যেন মহেশখালীর মানুষজনকে এই ধরনের ফোর্সড মাইগ্রেশন, ইললিগাল মাইগ্রেশনের শিকার হতে না হয়, সেই ধরনের কোনো আইডিয়া যদি থাকে, আপনাদের মধ্যেও যদি থাকে, আমাদের সাথে শেয়ার করবেন। আর আর সবাইকে আমাদের এই আজকের এই সমন্বয় সভায় উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।